বিজেপির অখণ্ড ভারতের যেই গেরুয়া রঙের নিশানা গত কয়েক সপ্তাহ আগে পশ্চিমবাংলায় উদিত হয়েছে, তার ফলাফল পশ্চিমবাংলায় কতটুকু পড়ছে তা আমরা না জানলেও আমরা বাংলাদেশে যেটার প্রভাব পড়ছে এটা আমরা টের পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে সো কল্ড আনডকুমেন্টেড মাইগ্রেন্ট যারা আছে, যাদের কাগজপত্র নাই বৈধভাবে, কিন্তু দশকের পর দশক 30-40 বছর ধরে ভারতে বাস করছে, এমন মুসলমানদেরকে প্ল্যান করে করে সীমান্ত এলাকাতে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে রাতের অন্ধকারে বিভিন্ন সীমান্ত দিয়ে, পশ্চিমাঞ্চলের আমাদের যত সীমান্ত আছে, লালমনিরহাট, নওগাঁ, পঞ্চগড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে আমরা ওখান থেকে পুশিং করার চেষ্টা করা হচ্ছে। তো আমাদের বিডিআরকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের যে সকল বিজিবি জওয়ানকে দেখলাম তারা খুবই কনফিডেন্টলি এলাকাবাসীকে নিয়ে আপনার বিএসএফের ক্লাউনগুলোকে কনফ্রন্ট করছেন এবং তাদেরকে প্রতিউত্তর দিচ্ছেন, আইন শেখাচ্ছেন, তাদের দেশের আইন, বিদেশের আইন, আন্তর্জাতিক আইন, সীমানা আইন। এই বিএসএফের মূর্খ জনগোষ্ঠী যারা আছে তাদেরকে তারা খুব ভালোভাবে শেখাচ্ছেন এবং সেটা কনফিডেন্টলি দেখলাম যে তারা হিন্দিতে বলছে, সে বাংলাতেই বলে যাচ্ছে এবং একটা পর্যায়ে দেখলাম এক বিএসএফের ক্লাউন সে ভাঙা ভাঙা বাংলাতে বলতে বাধ্য হচ্ছে আর কি। তো আমরা খুবই প্রাউড ফিল করছি আমাদের বিজিবি বিডিআরের যারা জওয়ান সদস্যরা আছেন তারা সীমান্তে যে রোল প্লে করছেন। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সালাম, স্যালুট, অভিনন্দন, মারহাবা, মোবারকবাদ, যা যা দরকার আমাদের প্রাণের পক্ষ থেকে, আমাদের জাতির পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া, সব কিছু। এবং আমরা উই আর রিয়েলি প্রাউড অফ আওয়ার বিডিআর বিএসএফ দেখে যেভাবে মানে কনফ্রন্ট করছে এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে যেভাবে তারা রোল প্লে করছে। তো সেই জায়গা থেকে আমরা এখন হতাশার জায়গা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যারা বিভিন্ন সময় এই রিলেটেড কাজগুলো করেছেন তাদের বক্তব্যে, এবং খুবই দুঃখজনকভাবে তিনি আন্তর্জাতিক আইনের অনুপ্রবেশকারীর সংজ্ঞা বদলে দিচ্ছেন এবং অনুপ্রবেশকারী হলে সে বাংলাদেশি হলেও তাকে যে হত্যা করা ভারতের জন্য বৈধ, সেই কথাগুলো বলবার চেষ্টা করছেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনে মনে হচ্ছিল উনি কি আসলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী না আসলে পশ্চিম বাংলার, আসামের স্বরাষ্ট্রমন্ত্রী। মানে এটা আমরা মানে পার্থক্য করতে পারছিলাম না যে শুভেন্দু অধিকারী, হেমন্ত শর্মার মতো এই ক্রিমিনাল ক্লাউন বিজেপির যারা যেভাবে কথা বলে, ঠিক একই ভাষায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছে। এবং এই কথাবার্তাগুলোর ধরন দেখে পূর্বতন আমলের যারা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আওয়ামী ফ্যাসিবাদের, আসাদুজ্জামান কামাল, যে আরেকটা ক্লাউন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিল মাল মোমেন, এগুলোর কথা মনে পড়তেছে যে যেই রাষ্ট্র, সরকার, মন্ত্রীরা নিজের নাগরিকদের পক্ষে দাঁড়াতে পারে না। বৈধর আলোচনা তো পরে। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো আইন কি আসলে সীমান্ত হত্যা অথবা এই ধরনের নাগরিকদেরকে, আনডকুমেন্টেড মাইগ্রেন্টদের রাতের অধীরে পুশব্যাক করে 0 পয়েন্টে ফেলে রাখা, মানে কি পরিমাণ অমানবিক, শত শত হাজার হাজার নাগরিকদের উপরে এই জুলুমটা করছে চিন্তা করে দেখেন। আমি যেহেতু লন্ডনে লম্বা সময় অ্যাসাইলাম, ইমিগ্রেশন আইন প্র্যাকটিস করেছি, আমি জানি ইন্টারন্যাশনাল কনভেনশন এবং প্র্যাকটিসের জায়গাগুলো কীভাবে অবৈধ মাইগ্রেন্টদেরকে পাঠিয়ে দিতে হয়, তার প্রসেস কী, লোকাল অ্যাম্বাসির সাথে কীভাবে যোগাযোগ করতে হয়, কাগজপত্র রেডি করতে হয়, ট্রাভেল পাস, ট্রাভেল ডকুমেন্ট রেডি করতে হয়, ইভেন ফান্ডিং পর্যন্ত দেয়। আমি ইংল্যান্ডে দেখেছি, ইউরোপের বিভিন্ন দেশে দেখেছি যে তারা মানে ভলান্টারি রিপ্যাট্রিয়েশনের জন্য তারা পর্যন্ত টাকা পর্যন্ত দেয়, 2000, 3000, 5000 পাউন্ড পর্যন্ত তারা দিয়ে দেয় যে তুমি তোমার দেশে চলে যাও সেটেল ডাউন করবার জন্য। তো সেখানে দেখেন ভারত যে কাজগুলো করছে, যে ভারতের যে নিজস্ব এই যে বর্ডার ফোর্স অ্যাক্ট যেটা আছে তাদের সম্ভবত 1968-এর আইন যেটা আছে, সেখানেও কিন্তু বলে দেওয়া আছে যে কাউকে গুলি করা যাবে না ট্রেসপাসের কারণে, যদি না সে বিএসএফের প্রতি মানে সশস্ত্রভাবে কোনোভাবে তার ক্ষতি করার চেষ্টা করে। এগুলো আপনারা জানেন যে ক্রস বর্ডার স্মাগল করতেছে খুবই কমনলি প্র্যাকটিসড ক্রাইম সারা দুনিয়ার ক্রস বর্ডার ক্রাইমের নেচারটা এরকমই, এভাবেই হয়। তো সেই জায়গাতে আপনি গুলি করবার জায়গা আসতেছে কোথায়? এবং আপনি দেখেন যে বাংলাদেশ ভারতের সাথে কিন্তু সীমান্ত রিলেটেড অনেকগুলো প্রোটোকল আছে। সর্বশেষ সম্ভবত যেটা হয়েছে 2011 সালে, যে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান, এইরকম একটা প্রোটোকল আছে। সেখানে পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে যে ইউজ অফ নো লেথাল ওয়েপন, কোনো লেথাল ওয়েপন ব্যবহার করা যাবে না।
সেখানে আপনি 150 মিটার জোনের ভিতরে এসে অস্ত্রসহ এসে লোকজনকে মারতেছেন, ভিতরে ঢুকে যাচ্ছেন, ছাগল চুরি করতেছেন, গরু চুরি করতেছেন, ধান কেটে নিয়ে যাচ্ছেন। একজন বিএসএফের গোয়েন্দাকে দেখলাম অনুপ্রবেশকারী হয়ে মাইন পেতে রেখে দিয়ে গেছে। এগুলো কোন আইনে পড়ে? এগুলো কি মানে ভারতের আইনেও পড়ে, না আসলে ইন্ডিয়ান বিএসএফকে আইনের ঊর্ধ্বে দিয়ে দেওয়া হয়েছে? আপনারা মারতে পারবেন, ধরতে পারবেন, শুট অন সাইট পলিসি ইমপ্লিমেন্ট করতে পারবেন, চাঁদাবাজি করতে পারবেন। মানে ইন্ডিয়ানরা কি জানে না যে ক্রস বর্ডার ট্রেডের সাথে বিএসএফ জড়িত? এই গরু ব্যবসায়ী, এই ফেন্সিডেল ব্যবসায়ী, এই যত পণ্য এদের এপার ওপার করা হচ্ছে, এদের সব কিছুর সাথে ভারতীয় বিএসএফ বাহিনী জড়িত না? তারা এই হাজার হাজার কোটি টাকার লুটপাটের অংশ না? তাদেরকে ছাড়া কি এই কাজগুলো করা সম্ভব? কখনো হয়েছে? বর্ডারে না হয় গরু বাংলাদেশিরা ভিতর থেকে নিয়ে আসতেছে, কিন্তু পশ্চিম বাংলার বিভিন্ন জেলার ফার্মারদের কাছ থেকে, তারপরে ওই যারা গরু পালে খামারিদের বাড়িতে বাড়িতে গিয়ে কি বাংলাদেশিরা গরু নিয়ে আসে? না, ওটা পশ্চিম বাংলার মানুষরাই করে, ওটা ইন্ডিয়ানরাই করে। তাহলে চুরির সাথে তো রিয়েলিটি একটা অর্থনীতি জড়িত, এবং এই অর্থনীতির সাথে যারা জড়িত প্রান্তিক জনগোষ্ঠী দুই দেশের, দুই জেলার সীমান্তবর্তী অঞ্চলের, যারা শত শত বছর ধরে একসাথে ছিল। তারা দিনের বেলায় ওখানে খেলতে গেছে, ওখানে বাজার করতে গেছে, ওই পারের লোকরা এই পারে আসছে, এই পারের লোকরা ওই পারে গেছে। এখনও যেখানে 600+ কিলোমিটার বর্ডারে যেখানে সীমান্ত নাই, সেখানে খবর নিয়ে দেখেন দুই পারের ছেলেরা মেয়েরা একসাথে ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, ঘুরতেছে, এই পারে ওই পারে বাজারঘাট করতেছে, আত্মীয়তা আছে, বহু এলাকাতে আছে, থাকে এই পারে নামাজ পড়তে যায় ওই পারে, অথবা থাকে ওই পারে বাজার করতে আসে এই পারে। এটা তো এই সীমান্তটা তো একটা কৃত্রিম জিনিস, মানুষের জীবন্ত সীমান্তের কাঁটাতারে আটকে থাকে না। অতএব এই যে কাজগুলো করতেছে অবৈধভাবে পুশিন করার যে চেষ্টা চলতেছে, বিজিবিকে আমরা ধন্যবাদ জানাই, সাথে সাথে পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা দাবি করছি যে সিরিয়াসলি এইটা ইন্টারন্যাশনালি রেজ করেন। জাতিসংঘে আমাদের এখন একটা বহা সুযোগ আসছে, যেহেতু সাধারণ পরিষদের চেয়ারম্যানশিপ আমাদের বাংলাদেশের পক্ষ থেকে, ওখানে আমাদের যে স্থায়ী প্রতিনিধি আছে জাতিসংঘে, তাদের মাধ্যমে এইটা সিকিউরিটি কাউন্সিলে এবং জেনারেল অ্যাসেম্বলিতে রেজ করা দরকার, প্রয়োজনে ডিবেটের জন্য বলা দরকার। ইন্ডিয়াকে ইন্টারন্যাশনালি অ্যাকাউন্টেবল করবার জায়গাতে আনতে হবে, যে সে কীভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, দেশীয় আইন লঙ্ঘন করছে, মানবাধিকার লঙ্ঘন করছে, এবং ইন্টারন্যাশনাল যে সিভিল, পলিটিক্যাল, হিউম্যান রাইটসের যে কনভেনশনগুলো আছে, আইনগুলো আছে, তার প্রত্যেকটা কনভেনশন সে কীভাবে লঙ্ঘন করছে, সেগুলো তুলে ধরে ভারতকে অ্যাকাউন্টেবল করা জরুরি হয়ে গেছে। এবং এই যে মাঝখানের যে মানুষগুলো আছে, তাদেরকে আপনার জাতিসংঘ থেকে, রেড ক্রস থেকে শুরু করে আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠনগুলো আছে, তাদেরকে ডেকে এনে তাদেরকে ওখানে ট্রেন করে দিয়ে নিরাপদে থাকার ব্যবস্থা করা দরকার, এবং গ্লোবাল মিডিয়াকে এখানে আনা দরকার, ইন্টারন্যাশনাল গণমাধ্যমকে এনে দেখানো দরকার যে ভারত কিভাবে মানবাধিকার লঙ্ঘন করছে, যার ন্যূনতম মানবাধিকারের প্রতি, ক্রস বর্ডার হিউম্যান রাইটসের প্রতি, ইন্টারন্যাশনাল লয়ের প্রতি ন্যূনতম কোনো শ্রদ্ধাবোধ নাই। এর বাইরে বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন নিয়ে দিব্যি কথা বলে যাচ্ছে, অথচ তারা আশা করে যে বাংলাদেশিরা যেন তাদের সার্বভৌমত্বে আঘাত না করে, আমাদের রংপুর বিভাগ কেটে নিয়ে যাবে, আমাদের এখান থেকে তাদের শিলিগুড়ির করিডোরের যে 18-19 কিলোমিটার আছে, এই চিকেন নেককে তারা মোটা করবে রংপুর বিভাগের। তো রংপুর বিভাগের প্রায় 2 কোটি মানুষ আছে, তো 2 কোটি মানুষকে তারা বাংলাদেশের ভিতরে দিয়ে তারা এই দেশের সব হিন্দুদেরকে নিয়ে যাবে, বাংলাদেশে যে প্রায় 1.5 কোটি হিন্দু আছে তাদেরকে সেখানে নিয়ে যাবে, মানে পপুলেশন সোয়াপ করতেছে। ভাবখানে এরকম একটা জমি আমাদের দেশে গ্রামে আওয়াজ বদল করে, মানুষের জীবন, মানুষের স্মৃতি, মানুষের মেমোরি সম্ভবত এরকম যে একটা জমির টুকরার মতো এই পারের জমি ওই পারে নিয়ে গেলাম আর সব কিছু হয়ে গেল, কিনে ফেলার মতো। বাংলাদেশের কিছু ক্লাউন সামরিক বিশেষজ্ঞরা তারা এইসব প্রস্তাব করছে, প্রয়োজনে $15-20 বিলিয়ন দিয়ে রংপুর বিভাগ কিনে নেওয়া, তা না হলে দখল করে নেওয়ার জন্য বলা হচ্ছে। কী ধরনের রিয়েলিটিতে তারা বাস করতেছে যে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি ন্যূনতম কোনো শ্রদ্ধাবোধ তারা দেখাচ্ছে না। অতএব সেই জায়গাতে আমরা বাংলাদেশ সরকারের কাছে সিরিয়াসলি দাবি করছি যে স্ট্যান্ড আউট করবার জন্য, চোখে চোখ রেখে আমার সভরেন্টি, আমার স্বাধীনতার প্রশ্নের ব্যাপারে ন্যূনতম কোনো কম্প্রোমাইজ না করবার জন্য। ঠিক ইকুয়ালি বিজিবি লিডারশিপকে আমরা বলছি, বিএসএফের চোখে চোখ রেখে আমার স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য যা যা দরকার সেটা করা জরুরি। ইকুয়ালি আমাদের আর্ম ফোর্সেসের অধীনে আমাদের টোটাল ক্রস বর্ডার যে পপুলেশন আছে, আমাদের সীমান্তবর্তী অঞ্চলের জনগোষ্ঠীকে আর্মড করা দরকার, ট্রেনিং দেওয়া দরকার এবং অস্ত্র তুলে দেওয়া দরকার তাদের হাতে, তাদের নিরাপত্তার জন্য। কারণ যেই লেভেলে ভারত বাড়াবাড়ি করছে সীমান্তে, সেখানে আমাদের জনগোষ্ঠীর যদি আত্মনিয়ন্ত্রণের অধিকার না থাকে, আমাদের যদি সেলফ ডিফেন্সের অবস্থা তৈরি না হয়, তাহলে কিন্তু ওই যে বিভিন্ন সময়
যে আক্রমণ করে এখানে ওইখানে ঝামেলা করা এবং হেনস্থা করবার ঘটনাগুলো ঘটে চলছে, মানে কয়েক ডজন নাগরিককে ইতিমধ্যে হত্যা করা হয়েছে নতুন সরকার ক্ষমতায় আসার পরে, এগুলো কিন্তু বাড়তে থাকবে, কমবে না। অথবা আমরা চাই বিজিবির পাশাপাশি আমাদের সীমান্তবর্তী অঞ্চলের মানুষকেও সশস্ত্র প্রশিক্ষণ দেওয়া দরকার, অস্ত্র প্রশিক্ষণ দেওয়া দরকার, যেন যখন প্রয়োজন হয় তারা যেন দেশের লাল সবুজের পতাকার জন্য, তাদের দেশকে বাঁচানোর জন্য, নিরাপত্তা রক্ষা করবার জন্য তারা একসাথে কাঁধে কাঁধ রেখে বিজিবির সাথে লড়াই করতে পারে ভারতীয় সাম্রাজ্যবাদের বিপক্ষে।